আচ্ছা, আমাদের বাস্তুতে আমাদের চারটে দিক আর চারটে বিদিক আছে। তো এই চারটে দিক আর চারটে বিদিক বাদ দিয়েও আরেকটু স্পেশালি ভেতরে যাওয়ার জন্য বর্তমানে বাস্তুশাস্ত্রে আরো 16টা, টোটাল আরো 8টা ডিরেকশন বানিয়ে টোটাল 16টা ডিরেকশন করা হচ্ছে। তাহলে বিষয়টা কিরকম এটা আমি একটুখানি এঁকে দেখিয়ে দিচ্ছি। শেয়ার শেয়ার শেয়ার। জাস্ট একটা সেকেন্ড। আগে আমাদের কি ছিল? আগে আমাদের ডিরেকশনটা এরকম ছিল। এইটা হচ্ছে নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট। তাহলে এটা হচ্ছে নর্থ, এটাকে আমরা বলতাম ইস্ট, এটা সাউথ, আর এটা হচ্ছে ওয়েস্ট। এইরকম চারটে দিক হলো। দিক হওয়ার পরে বলা হলো যে না, চারটে দিক নয়, আরো হচ্ছে গিয়ে চারটে বিদিক। ঈশান, অগ্নি, নৈঋত আর বায়ু। ঈশান, অগ্নি, নৈঋত, বায়ু, এই চারটেকেও তোমাকে নিতে হবে। খুব ভালো কথা, নিতে হবে। এটা হচ্ছে এনি, এটা হচ্ছে এসি, এটা হচ্ছে এস ডব্লিউ, আর এটা হচ্ছে এন ডব্লিউ। নট ওয়েস্ট হয়ে গেল। এবার কিছু সমস্যা আসলো। কিরকম সমস্যা আসলো? সমস্যাটা আমি একটু এক্সপ্লেন। এই হচ্ছে একটা বাড়ি। এবার এই বাড়িটাকে দেখে আমাকে একটা জিনিস বলুন, এই বাড়িটার দক্ষিণ পূর্ব কোন কোনটা? ওই যে দক্ষিণ পূর্ব করে রান্নাঘর করতে হবে। এবার দক্ষিণ পূর্ব কোন কোনটা? উত্তর পূর্ব দিকে মন্দির করতে হবে। উত্তর পূর্ব দিক কোনটা? আমি সব পয়েন্ট গুলোর নামকরণ করে দিচ্ছি। ধরুন 1, 2, 3, এগুলো সব কোণা। 4, এগুলো কিন্তু সব কোণাগুলোকে আমি মেনশন করছি, হ্যাঁ। 5। এবার এখানে আপনি আমাকে বলুন উত্তর পূর্ব দিক কোনটা? উত্তর এটা, পূর্ব এটা, তাহলে এটা উত্তর পূর্ব দিক। এটাকে উত্তর পূর্ব দিক বলবো, এটাকে উত্তর পূর্ব দিক বলবো, না এটাকে উত্তর পূর্ব দিক? দক্ষিণ পূর্ব দিক এই একটা। দক্ষিণ পূর্ব দিক এটাকে বলবো, এটাকে বলবো, না এটাকে বলবো? দক্ষিণ পশ্চিম কোনটাকে বলবো? দক্ষিণ পশ্চিম এটা, না এটা? তাহলে বুঝতেই পারছেন যে একটা বিগ কনফিউশন তৈরি হয়েছে। এই বাড়িটার দক্ষিণ পূর্ব দিক বা উত্তর পূর্ব দিক আমরা কিছু বুঝতে পারছি না। হচ্ছে কি, তখন চলে এলো জোন কনসেপ্ট, যে উত্তর কতটুকু জায়গা, বাড়িটার কতটুকু ক্ষেত্র উত্তরের মধ্যে পড়বে। উত্তর তখন আর দিক নয়, উত্তর এবার ক্ষেত্র। তাহলে আমাদের তখন কি হলো? আমাদের তখন জোন ডিভিশন।
টোটাল রাস্তা যেটা, টোটাল ক্ষেত্র যেটা, সেটা হচ্ছে 360 ডিগ্রি। তাকে ভাগ করা হলো 16টা পার্টে। এইবার 16টা পার্টে কেন, একটা পার্টে কেন নয়? একটা পার্টেও করা যেতে পারতো, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু 8টা পার্টে করলে এই যে বিস্তৃত অংশ, এই যে এখান থেকে এই পর্যন্ত, যে এখান থেকে এই পর্যন্ত, মানে এটা একটা বাড়ির ক্ষেত্রে এটা একটা বিশাল জায়গা। ধরুন একটা জমি, আমি গতকাল দেখতে গেছিলাম জমিটার যে এরিয়া, সেটা প্রায় 5 বিঘা। 5 বিঘা একটা জমি, তাহলে সেইটার ক্ষেত্রে এই জায়গাটা যখন একটা প্রান্তের ধারে চলে আসছি আমরা, এই প্রান্তের ধারে এটা যদি আমার জমি হয়, তাহলে যখন 5 বিঘা জমির আমরা প্রান্তের দিকে চলে আসছি, তখন সেটা অনেকটা জায়গা। তাহলে এই অনেকটা জায়গার মধ্যে আমাদের ওই উত্তর আর উত্তর পূর্ব ধরে রাখা এটা মুশকিল। সেখানে প্রপার্টি চেঞ্জ হয়ে যাচ্ছে, এনার্জি লেভেল চেঞ্জ হয়ে যাচ্ছে। তাই জন্য ওখানে আরো আরেকটা করে ডিভিশন বার করা হলো। তাহলে সেই ডিভিশন গুলো এবার আমরা শিখব। তাহলে আবার আমরা এই একইভাবে, এই দেখো, তো তাহলে এই যে জায়গাটা এখানে হচ্ছে 22 ডিগ্রি, এই ব্যাপারটাকে আমরা এবার ভাঙবো। তাহলে নর্থ ইস্ট, সাউথ, ইস্ট, ওয়েস্ট রয়েছে। এইবার এই জায়গাটা থেকে আমাদের ডিভিশনটা শুরু। ডিভিশনটা কিরকম ভাবে হবে? এই পার্টটা আমাদের তখন আর থাকবে না। তখন কি হবে? আমাদের নর্থটাকে বেস করে আমরা 22.5 ডিগ্রির একটা ডিফারেন্সিয়েশন করব। সেটা হচ্ছে এইরকম ভাবে, জিনিসটাকে আমি দেখাই। ডিভিশনটা হচ্ছে এরকম। তাহলে ওর মধ্যে হাফ হাফ করে দিন না, তাহলে তো একটু কষ্ট কম হয়। হবে না? মানে হাফ করলেন, আবার তার হাফ করে দিলেন, তাহলেই তো হয়ে হবে যাবে। না তো? তাহলে তো খুব ইজি হয়ে যেত ব্যাপার। স্যার প্রতিটা ভাগে কি 22.5 ডিগ্রি পড়বে? 22.5 ডিগ্রি করো। এবার এইখানে হচ্ছে গিয়ে আমাদের জিনিসটা মোটামুটি একটা হয়েছে। বেশ। তাহলে এবার প্রথম যেটা রয়েছে কালো দাগটা, ওটা হচ্ছে আমার নর্থ। তাহলে এই যে জোনটা, এই জোনটা পুরোটাই হচ্ছে আবার নর্থ জোন। এখন আর আমার ওরকম ডিরেকশন ডিরেকশন নেই। এখন আবার এইটা হচ্ছে নর্থ, এই দিকটা এটা হচ্ছে আমার জন্য নর্থ।
তাহলে এবার নর্থ আমার কাছে একটা জোন ফর্মে এসছে। এবার আর নর্থের জায়গাটা আমার ক্ষেত্রে কোনো একটা দিক নয়, এবার একটা ক্ষেত্র। এই ক্ষেত্রটা হচ্ছে আমার জন্য নর্থ। ঠিক তেমনি ভাবে এই ক্ষেত্রটা হচ্ছে আমার জন্য ইস্ট। আমরা যদি এই মাঝখানের জায়গাটাকে ভাগ করি, তাহলে সেই ভাগটা পারফেক্ট হবে না। তাহলে আমাদের মাঝখানের জায়গাটা ভাগ করলে পরে এখানের যে ভাগটা নর্থ থেকে এই পর্যন্ত, মানে নর্থের এই দাগ থেকে এই পর্যন্ত, এটা হচ্ছে 11.25 ডিগ্রি। তাহলে এইটাকে আলাদা করে তার মাঝখানে এগুলো আবার 22 ডিগ্রির ভাগ। তাই জন্য একবার ওটা করা যাবে না। এবার হচ্ছে সাউথ, আর এটা হচ্ছে ওয়েস্ট। তারপরে ঈশান অগ্নি নৈঋত বায়ু, সেগুলো যেমন কাটটা তেমন। এটা হচ্ছে নর্থ ওয়েস্ট। ইনি হচ্ছে সাউথ ওয়েস্ট। ইনি হচ্ছেন সাউথ ইস্ট। আর ইনি হচ্ছে নর্থ ইস্ট। এই বাকি যে 8টা খোপ রইলো, এই 8টা খোপ হচ্ছে এটা নর্থ নর্থ ইস্ট, মানে নর্থ ইস্টই, কিন্তু নর্থ নর্থ ইস্ট, তাই এটার নাম হচ্ছে এনএনি। এটাও নর্থ ইস্ট, কিন্তু এটা ইস্ট নর্থ ইস্ট। এটাও সাউথ ইস্ট, কিন্তু এটা ইস্ট সাউথ ইস্ট। এইটাও সাউথ ইস্ট, কিন্তু এটা সাউথ সাউথ ইস্ট। এই জায়গাটা সাউথ ওয়েস্ট, এটা সাউথ সাউথ ওয়েস্ট। আর এই জায়গাটা হচ্ছে ওয়েস্ট সাউথ ওয়েস্ট। তেমনি এটা হচ্ছে নর্থ ওয়েস্ট, এটা হচ্ছে ওয়েস্ট নর্থ ওয়েস্ট। আর এটা হচ্ছে নর্থ নর্থ ওয়েস্ট। তাহলে জোন ব্যাপারটা মোটামুটি ক্লিয়ার হলো। এবার যদি আমি একটা বাড়ি বানাই, এর মধ্যে বিকট শেপের বাড়ি, তাহলে আমার এই বাড়ি হয়ে গেল। এবার আমার কাছে যদি প্রশ্ন আসে যে নর্থ ইস্টে আমি একটা কাজ করতে চাইছি, তাহলে নর্থ ইস্ট জোনটাকে আমি বেছে নেব। এই জোনটুকু হচ্ছে আমার মন্দির করবার জন্য সুটেবল। তাহলে এই জায়গাটুকুর মধ্যে আমাকে মন্দির করতে হবে। তাহলে আমি এটা মানে এন্ড অফ নর্থ ইস্ট এন্ড, সেখানে আমি মন্দির করতে পারবো। আমি এই জায়গাটাতে অবশ্যই এখানে একটা মন্দির করতে পারি। বাড়ির আকার যদি এরকম হয়, তাহলে এই জায়গাটাতে একটা আলাদা ঘর থাকবে। তাহলে এই ঘরটার যে দরজা, সেই দরজার কোনায় এই জায়গাটাতে আমি মন্দির করতে পারি, আর এই জায়গাটাতে আমি মন্দির করতে পারি। তাহলে মন্দিরের একটা প্রপার লোকেশন আমি পেলাম। এখানে প্রপার নর্থ ইস্ট, এটাকে আমরা পেয়ে গেলাম। এবার নর্থ ইস্ট বলতে গেলে
আমাকে যে কোণগুলো খুঁজতে হচ্ছিল বা যে জায়গাগুলো আইডেন্টিফাই করতে হচ্ছিল সেখানে সমস্যা নেই। আগে বলা হচ্ছিল সাউথ ওয়েস্ট কর্নার, আবার একটা ডিসপোজালের ব্যবস্থা করব, সেটা হচ্ছে গিয়ে সাউথ ওয়েস্টের। তাহলে সাউথ ওয়েস্ট আমার এটা পড়ছিল, আর সাউথ ওয়েস্ট এটা পড়ছিল, এই দুটো কোণ। হুম, তাহলে এই যে দুটো কোণা পড়ছিল, দুটো কোণার মধ্যে একটাকে আমাকে বাঁচতে হতো। তাহলে এখানে আমার সাউথ ওয়েস্ট এটাও নয়, সাউথ ওয়েস্ট এটাও নয়, অ্যাকচুয়াল আমার সাউথ ওয়েস্ট হচ্ছে এটা, এইটা হচ্ছে আমার সাউথ ওয়েস্ট। তাহলে এই সম্পর্কিত বিভিন্ন কনফিউশন সেইটা কাটলো। তাহলে জোন ডিস্ট্রিবিউট করবার কারণে আমাদের দিক সম্পর্কিত যে দ্বিধা দ্বন্দ্ব এবং দ্বন্দ্ব সেটা পুরোপুরি ক্লিয়ার হলো। তাহলে এবার এই যে ছবিটা আমি এঁকেছি, এই যে ছবিটা আমি এঁকেছি, এই ছবিটাতে একটা বড় ভুল আছে। এই ভুলটাকে কেউ আইডেন্টিফাই করে দিতে পারবেন? গম্বস্থানটা স্যার। এক্স্যাক্টলি। তাহলে এই ছবিটাতে আমাদের এই কাজকর্ম করবার ক্ষেত্রে আমাদের ক্যালকুলেশন কোথা থেকে হিসেব করব সেইটা সবার আগে বোঝা দরকার, যে দিক ক্যালকুলেশনটা কোথা থেকে করব। তাই আমাদের এই জোন ক্যালকুলেশনের ক্ষেত্রে সবার আগে আমাদের ব্রহ্মস্থানটাকে আইডেন্টিফাই করতে হবে। আর ব্রহ্মস্থানটাকে যদি আইডেন্টিফাই করতে না পারি, তাহলে প্রত্যেকটা দিক সেটা কিন্তু ভুল সিলেকশন হবে, আর সেই ভুল সিলেকশনে আমাদের বাস্তুর সবকিছু ভুল হবে। তাহলে ব্রহ্মস্থান হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি, একটা বাড়ির একদম মাঝখানের জায়গা। এবার ব্রহ্মস্থান ক্যালকুলেশনের জন্য দুটো প্রসেস আছে। একটা প্রসেস হচ্ছে, এই যে বাড়িটাকে বানানো হয়েছে, এই বাড়িটার মধ্যে এরকম কিচিমিচি করে বাস্তুপুরুষ থাকতে পারবে না। বাস্তুপুরুষের গলাটা চিকেন নেকের মতন আটকে গেছে। দেখুন, বাস্তুপুরুষের যদি মাথা এটা হয়, যদি বাস্তুপুরুষের আমরা ভাবি হচ্ছে গিয়ে এখানে বাস্তুপুরুষের মাথা আছে, এখানে বাস্তুপুরুষের মাথা দেখা যাচ্ছে, এখানে বাস্তুপুরুষের মাথা, এখান থেকে দেহ এরকম করে বাস্তুপুরুষ রয়েছে, এরকম করে বাস্তুপুরুষ একদম পুরো ম্যাশড হয়ে যাবে। তাহলে এই এখানে বাস্তুপুরুষের অ্যাকচুয়াল অবস্থান বার করতে গেলে আমাদের তিনটে অপশন আছে। একটা হচ্ছে এই পুরো জিনিসটার একদম প্রপার সেন্টার অফ গ্র্যাভিটি ক্যালকুলেট করতে পারি, একদমই পুরো এই জায়গাটুকুর একটা সেন্টার অফ গ্র্যাভিটি বার করতে পারি, তাহলে সেটা মোটামুটি এরকম একটা জায়গাতে আসবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আমরা এই পুরো জায়গাটাকে একটা রেক্ট্যাঙ্গেল ফর্মে বা স্কোয়ার ফর্মে নিয়ে আসতে পারি। এই আমরা একটা রেক্ট্যাঙ্গেল ফর্ম করলাম, আমরা ধরে নেব যে এই বস্তুটা পুরোটাই হচ্ছে গিয়ে ওনার জন্য বরাদ্দ, বাস্তুপুরুষ এখানে থাকবে। তারপরে আমরা জোন টোন ক্যালকুলেট করবো, এটা আমরা একটা করতে পারি। আরেকটা জিনিস করা যায়, সেটা হলো গিয়ে আমরা এটার ভেতরে একটা জায়গা বার করে নিতে পারি যার মধ্যে বাস্তুপুরুষ থাকবে। এই এই অংশটুকুর মধ্যে বাস্তুপুরুষ শান্তিতে থাকবেন, সেটা আমরা বার করব। তবে প্র্যাকটিক্যালি যেটা করা হয় সেটা হচ্ছে এই পুরো জিনিসটাকেই নেওয়া হয়, পুরো জিনিসটাকে নিয়ে কাজ করা হয়। আমি প্র্যাকটিক্যাল ফিল্ডে যেটা করি, আমি কপার লাইনিং দিয়ে ডিফারেন্সিয়েট করি। কিরকম ব্যাপারটা, সেটা হচ্ছে এরকম দুটো কপার প্লেটকে যদি ব্যবহার করা হয়, লাইক পাঁচিল, একই জমি পাঁচিল দেওয়া হলো যেখান থেকে ওয়েভ মুভ করতে পারবে, এরকম দুটো কপার দেওয়া হলো, এপাশ থেকে ওয়েভ এসে এখানে আটকাবে, এপাশ থেকে ওয়েভ এসে এখানে আটকাবে। আমি সত্যিই জানি না এর যৌক্তিকতা কতটা, কিন্তু এরকম করে এফেক্ট পাওয়া যায়। তাহলে এইটা করে এইটার মধ্যে কতগুলো খণ্ড তৈরি করে দেওয়া, যে খণ্ডগুলো আলাদা আলাদা বাস্তু হিসেবে কাজ করবে, এবং সেটাকে আমরা রেকটিফাই করা বা দেখে নেওয়া সেটা করতে পারি। স্যার তাহলে বুঝতে পারলাম না এটা। বুঝতে পারলেন না? যেমন না, ধরুন এই যে কপার একটা, প্লেটটা। এইটা একটা বাস্তু, আমি আরেকটা বাস্তু দেখাচ্ছি আপনাদেরকে, বুঝতে পারবেন।
ধরুন কারোর একজনের বাস্তু রয়েছে অনেকটা এরকম, এরকম বাস্তু আছে। তাহলে এই বাস্তুটাতে ঠিকঠাক করার ব্যাপারটা তো বেশ কঠিন। তাহলে এইখানে আমরা যেটা করব সেটা হচ্ছে এই জায়গাটাকে একটা ওই কপার ইয়ে দিয়ে আমরা লাইনিং ক্রিয়েট করব। কিরকম ভাবে করব লক্ষ্য করুন। এখানে আমরা দুটো কপার লাইনিং ইউজ করলাম, এখানে দুটো কপার রড লাগালাম, ঠিক আছে? এই একই রকম কপার রড আমরা এখানেও ইউজ করলাম। একটু ভুল হচ্ছে। এই দুটো কপার রড বসে গেল, আবার এখান থেকেও দুটো কপার রড বসে গেল। তাহলে এবার দেখুন বাস্তব ব্যাপারটা একটা মোটামুটি ঠিকঠাক জায়গায় আসছে। এখান থেকে আমরা দুটোকে ইউজ করলাম, মেঝের মধ্যে ঢুকিয়ে দিলাম। আর এখান থেকে আমরা একটা রড না পাত? আমি পার্সোনালি যেটা ইউজ করি সেটা হচ্ছে 6 mm কপার রড। আপনারা যদি চান সেই ক্ষেত্রে কপার পাত খাড়া করে ঢুকিয়ে দিতে। তো এটাকে এবার আমরা এই পার্ট গুলোকে আলাদা আলাদা করে দিচ্ছি, দেখুন। এই একটা খণ্ড হয়ে গেল, এই একটা খণ্ড, এই একটা খণ্ড, আর এই একটা। এবার দেখুন সবকটা শেপে চলে এসছে। এবার এই শেপগুলোর মধ্যে আমাদের পক্ষে কাজ করাটা অনেকটা ইজি। তাহলে এখানে আমাদের কিন্তু দুটো জিনিস, একটা হচ্ছে কম্প্যাক্ট পুরো বাস্তুটা, আর একটা হচ্ছে শুধু এই শেপটুকু। তাহলে এইবার আমাদের পক্ষে কাজ করা, রেমিডি করা, সেগুলো অনেকটাই ইজি হয়ে যাবে। আমরা উত্তর পূর্ব দিকের ঘরটাতেই ঠাকুর ঘর করব, কিন্তু উত্তর পূর্ব দিকের ঘরের কোন জায়গাটাতে এক্স্যাক্টলি ঠাকুর ঘর করব, কতটুকু জায়গা আবার নর্থ ইস্ট জোনে পড়েছে, সেই নর্থ ইস্ট জোনের মধ্যে কোন জায়গাটুকুকে ঠাকুর ঘর করাটা বেস্ট, সেটাকে আইডেন্টিফাই করে আমরা এই ঘরটায় কাজ করব। আর এই ক্ষেত্রে রেমিডি করা, যখন রেমিডিটা তো খুব জরুরি বাস্তুর ক্ষেত্রে, সেটা আপনাদের জন্য অনেকটা ইজি হবে। এবার এই আলাদা করা ব্যাপারটা বুঝতে পারলে দুটো কপার পাত দিয়ে আমরা এটাকে সেপারেট করিয়ে দেবো। হ্যাঁ স্যার, বুঝতে পারলাম। মানে যেটা এবড়ো খেবড়ো হয়ে আছে সেটাকে প্রত্যেকটা আলাদা আলাদা করে একটা শেপে একটা নিয়ে আসা রেগুলার হলো। ডিভিশন করবার চেষ্টা করবো। হ্যাঁ স্যার স্যার, হ্যাঁ স্যার। পাতগুলো কি ওই মেঝেতে কি মানে খুঁড়ে বসিয়ে দিতে হবে, দিয়ে প্লাস্টার করে দিতে হবে? একদম। আর যদি মেঝের আগে সুযোগ পান তাহলে তখন বসাতে হবে। স্যার এটা কি লম্বা লম্বি বসবে না আড়াআড়ি? সম্ভব। লম্বা লম্বি মানে এই কোণে একটা এই কোণে একটা, কিন্তু মাঝখানটা যে ফাঁকা থাকলো সেটা কোনো অসুবিধা হবে না? কোণের তো নয়, এর তো লম্বা লম্বি পাত বসিয়ে দাও। ও মানে প্রত্যেকটাতে লম্বা লম্বি মানে হচ্ছে, ঠিক আছে ঠিক আছে। হুম। হুম স্যার হুম। সাউন্ডটা একদম কমে গেছে, একদম কানের মধ্যে নিয়েও শোনা যাচ্ছে না। তাই না? না, সাউন্ড ঠিক আছে তো স্যার। তাহলে এবার এই যে জোনগুলো, এই জোনগুলো সম্পর্কে আমাদের একটু বুঝতে স্যার এই নর্থ ইস্টে টয়লেট হলেও কি স্যার ওই পাত ঢুকে দেওয়া যায় চারি ইয়ে দিয়ে? দেখুন সত্যি কথা বলতে আলটিমেটলি আমরা পুরোপুরি রেমিডি করতে পারি। এই যে জায়গাটা, এগুলো তো প্রারব্ধ ফল। তো সেই ক্ষেত্রে রেমিডি করে যে ফুল সলিউশন নিয়ে আসবো সেটা আনা যাবে না। স্যার পাতগুলোর সাইজ কি নির্দিষ্ট হবে না? যতটুকু ওই বর্গটা যতটুকু ফাঁকা, ওই যতটুকু জায়গা ওই অতটুকু জায়গা করে দিলেই হবে? 1 ইঞ্চি চওড়া পাত স্ট্রেট ঢুকিয়ে দেবেন। ওই ধরুন কারো দরজাতে হলো, সেই দরজার ওই পুরো দরজাটা শুধু দিলেই হবে? হ্যাঁ, হ্যাঁ। মানে কোনো নির্দিষ্ট কোনো সীমা নেই যে এত ফুট দিতে হবে অত ফুট নয়, শুধু দরজাটাকে কভার করে ওটা 4 চৌকো করে দিতে হবে? যতটুকু কভার করতে লাগবে ততটুকু কভার।
আর কোনো সময় আমাদের সঙ্গে বাস্তু করতে একটু চলে যাবেন, দেখবেন ব্যাপারটা হচ্ছে কিভাবে হচ্ছে। শিওর স্যার, হ্যাঁ। তাহলে এবার আমাদের একটা একটা করে দিক সম্পর্কে একটু পড়তে হবে। প্রথমে হচ্ছে কি নর্থ। নর্থ ডিরেকশনটাকে বলা হচ্ছে দ্য ডিরেকশন অফ মানি অ্যান্ড অপরচুনিটি। অর্থাৎ ওইখানে অর্থ, সম্পদ, টাকা পয়সা এই সমস্ত বিষয় ওখান থেকে আসতে পারে। তাহলে নর্থের দিকটার যে লর্ড তিনি হচ্ছেন লর্ড কুবের। আর এই দিক থেকে আমরা যে বিষয়গুলোকে পাবো সেইগুলো হচ্ছে টাকা পয়সা, ওয়েলথ, ধন সম্পত্তি ইত্যাদি ইত্যাদি। তাহলে উত্তর দিকটা আমাদের যতটা সম্ভব ক্লিন ক্লিয়ার রাখতে হবে, এবং ব্যবসাপত্রের ক্ষেত্রে এই উত্তর দিকটাকে একটু বেশি ভ্যালু দেওয়ার চেষ্টা করতে হবে। স্যার তত্ত্বগুলো একটু বলে দিন। তত্ত্বগুলো আমি আরেকটা ইয়েতে বলছি। তত্ত্বের একটা পুরো আলাদা লম্বা সাইকেল আছে। তত্ত্ব, কালার এগুলোর একটা আলাদা পার্ট রয়েছে। এই নর্থের যদি তত্ত্ব আমরা দেখি তাহলে এটা হচ্ছে ওয়াটারি সাইন, জল তত্ত্ব। এরপর আমরা চলে আসব নর্থ ইস্ট। নর্থ ইস্ট হচ্ছে মাইন্ড, ক্ল্যারিটি অ্যান্ড ভিশন। অর্থাৎ এখানে আপনার অন্তর্দর্শনের পথ সেটা পরিষ্কার হতে দেখতে পাওয়া যাবে। তাহলে এইটা হচ্ছে আপনার মনের শান্তি খুঁজবার জায়গা। তাহলে উত্তর দিকে অর্থ উপার্জন করলাম, আর উত্তর পূর্ব দিকে গিয়ে আমি কি পাবো? আমি পাবো মানসিক শান্তি, পরিতৃপ্তি, পূর্ণতা, মানসিক একটা হ্যাপিনেস, পিস, এসব জিনিস আমরা পাবো। এটা আমরা পাবো কোথায়? উত্তর পূর্ব দিকে। এর মাঝখানে রয়েছে এই যে দিকটা, এই উত্তর পূর্ব দিকটা, এইটা হচ্ছে মূলত একটা মানসিক পরিতৃপ্তি। আর ইস্ট নর্থ ইস্ট হচ্ছে ডিরেকশন অফ এন্টারটেনমেন্ট। ভুল বলছি, ইস্ট নর্থ ইস্ট হচ্ছে ডিরেকশন অফ ক্রিয়েটিভিটি, আর নর্থ নর্থ ইস্ট হচ্ছে ডিরেকশন অফ এন্টারটেনমেন্ট। তাহলে নর্থ নর্থ ইস্টে আমি পাবো কি? হেলথ অ্যান্ড ইমিউনিটি। এই যে জায়গাটা, এই ক্ষেত্রটা নর্থ নর্থ ইস্ট, এটা হচ্ছে আমার হেলথ অ্যান্ড ইমিউনিটি। তাহলে আমরা কি করব? আমরা এই জায়গাটাতে ওষুধপত্র, ট্রিটমেন্টের জায়গা, অসুস্থ রোগীকে রাখবার জায়গা, এগুলোকে আমরা এখানে রাখবার জন্য প্লেস করব। তারপরে নর্থ ইস্টকে আমরা কি বললাম? মাইন্ড, ক্লারিটি অ্যান্ড ভিশন। খেয়াল রাখবেন এই নর্থ ইস্টটা যে কম্প্যারিড হয়েছে, নর্থ ইস্টটা দুজনকে নিয়ে তৈরি হয়েছে। একটা হচ্ছে নর্থ নর্থ ইস্ট, আর একটা হচ্ছে ইস্ট নর্থ ইস্ট। ফলে এই নর্থ ইস্টে আপনি এই নর্থ নর্থ ইস্ট আর ইস্ট নর্থ ইস্টের দুজনেরই একত্র অরা বা ঊর্জা সেটা ফিল করতে পারবে। তাহলে যখন আবার ইস্ট নর্থ ইস্ট এবং নর্থ নর্থ ইস্ট মানে এই দিকটা, এই দিকটা আর এই দিকটা ব্যালেন্সড কন্ডিশনে থাকবে, তখন কিন্তু আমি অটোমেটিক্যালি নর্থ ইস্টে আমার মাইন্ডের পিসফুল একটা কন্ডিশন দেখতে পাবো। তাহলে নর্থ নর্থ ইস্টে কি রয়েছে? হেলথ অ্যান্ড ইমিউনিটি। আর এখানে কি রয়েছে? নর্থ নর্থ ইস্টে এখানে রয়েছে ফান অ্যান্ড রিক্রিয়েশন। তাহলে আমার যদি এই দুটো দিক, অর্থাৎ শরীর স্বাস্থ্য এগুলো যদি সুস্থ থাকে, আর মনের মধ্যে যদি বেশ আনন্দ স্ফূর্তি থাকে, তখন কিন্তু এই মানুষটা খুব সহজেই তিনি তার মাইন্ডের পিস, ক্লারিটি এবং ভিশন এই ব্যাপারগুলোকে ওপেন করতে পারবেন। এই বিষয়টা আপনারা রিয়েলাইজ করবেন প্রত্যেকটি ক্ষেত্রে, যে এইটা আর এইটা, এই দুটো বিষয়ের মাঝখানে হচ্ছে এইটা। তাহলে এর সাথে আর এর সাথে এই দুটো পার্ট যদি ব্যালেন্সড থাকে, তাহলে এই জায়গাটাও ঠিকঠাক থাকতে দেখতে পাওয়া যাবে। একজন মানুষের যদি অর্থনৈতিক অবস্থা এবং মানসিক প্রশান্তি এই দুটো মোটামুটি ঠিকঠাক থাকে, তাহলে তার শরীর স্বাস্থ্য, হেলথ
ঠিকঠাকই হবে, খুব যে একদম ভেঙে পড়বে এরকম নয়। অর্থাৎ দুটো দিক যদি ব্যালেন্স থাকে দুপাশের, তাহলে মাঝের দিকটাকে আমরা মোটামুটি ব্যালেন্সড কন্ডিশনে দেখতে পাবো। তারপরের পার্টটা হচ্ছে ফান অ্যান্ড রিক্রিয়েশন। তাহলে আমরা যদি টিভি রাখি, তাহলে আমরা ইস্ট নর্থ ইস্ট কে ভাববো। ইস্টেও টিভি রাখা যায়, কিন্তু ইস্ট নর্থ ইস্ট হচ্ছে টিভি রাখবার জন্য একটা খুব ভালো জায়গা। আমরা আমাদের যে খেলাধুলোর সাজ সরঞ্জাম রাখবো, সেগুলো ইস্ট নর্থ ইস্টে রাখবো। যদি আমরা গল্পের বইপত্র রাখি, সেটা আমরা ইস্ট নর্থ ইস্ট কে দেখবো। এখানে মাইন্ড ফ্রেশ হয়, এখানে মাইন্ডের উপরে যে স্ট্রেস অ্যাংজাইটি সেগুলো কাটতে দেখতে পাওয়া যায়। তাহলে যদি আমার বাড়িতে একটা জিমখানা থাকে, বা যদি আমার বাড়িতে একটা ছোট্ট একটা লাফ দড়ি বা খুব হালকা হালকা ব্যায়ামের জিনিসপত্র থাকে, সেটাকে আমি ইস্ট নর্থ ইস্টে রাখতে পারি। তাহলে এখানে খেলাধুলা হলো, বন্ধু বান্ধবের সঙ্গে যোগাযোগ হলো, হওয়ার পরে তারপরে সেই খেলাধুলার ফলে কি হলো, বন্ধুত্ব তৈরি হলো। বন্ধুত্ব কোথায় আমরা দেখতে পাবো? এই ইস্টে এসে। এটা হচ্ছে সোশ্যাল নেটওয়ার্কিং। এই দিকটা হচ্ছে সোশ্যাল নেটওয়ার্কিং এর দিক। এখানে আমরা ক্লায়েন্টদের সঙ্গে ডিল করতে পারবো। এখানে আমরা কোনো মানুষের সঙ্গে ওই এলআইসির পলিসি টলিসি এই সমস্ত নিয়ে যদি কাজকর্ম করতে চাই, সেটা করতে পারবো। আমাদের একজন পরিচিত এলআইসি এজেন্ট আছে, তিনি রিসেন্টলি বাস্তু শিখেছেন, বেশ ভালোই শিখেছেন, ভালো মানে সত্যিই ভালো শিখেছেন। এবার তিনি কিন্তু এখন কোথাও গিয়ে আগে তিনি দেখে নেন যে কোথায় বসে উনি কথাটা পারবেন, এই যে এলআইসি ওরিয়েন্টেড কথাবার্তা গুলো উনি বলবেন, সেটার জন্য উনি কোন দিকটাকে প্রেফার করবেন, যেখানে উনি বেশ খানিকটা ইম্পোজ করতে পারবেন, কথাবার্তা চাপিয়ে দিতে পারবেন, যেখানে ওনার ডিলিংসটা ফাইনালাইজ হতে দেখতে পাওয়া যাবে। এই এই জায়গাটাতে একটা মানসিক পরিতৃপ্তির যখন অবস্থা, সেই অবস্থায় এই মানুষ ইস্টে সে সোশ্যাল নেটওয়ার্কিং করতে পারবে। এই ইস্ট ডিরেকশনের যিনি লর্ড, তিনি হচ্ছেন ইন্দ্র। তিনি কিন্তু বিজয় শক্তি এটা দিয়ে থাকেন। পূর্ব দিক থেকে সূর্য ওঠে, ফলে পূর্ব দিকটা হচ্ছে আমাদের জীবনী শক্তি, সেটাকে প্রোভাইড করে। আমাদের যে ঊর্জা, পজিটিভ অরা, সেগুলো আমরা ইস্ট থেকে পাই। ইস্টের একদিকে রয়েছে ইস্ট নর্থ ইস্ট, যেখানে রয়েছে ফান অ্যান্ড রিক্রিয়েশন। আর একটা দিকে রয়েছে অ্যানালাইসিস অ্যান্ড কার্নিং। এখানে কিন্তু বিশ্লেষণাত্মক কাজকর্মগুলো সেগুলো করা যেতে পারে। মানে এখানে আমরা বিভিন্ন তদন্ত করে দেখবো, এখানে আমরা গবেষণা করে দেখবো যেখানে কি হচ্ছে, একটা প্রপার ডিসিশন নেব, সেই ডিসিশনটা ঠিকঠাক করছি কিনা, সেই বিষয়টা এইখানে আমরা দেখব। তাহলে ইস্ট নর্থ ইস্ট, সরি ইস্ট সাউথ ইস্ট, সেখানে একটা ঘুরিয়ে পেঁচিয়ে, একদম আহ ঘুরিয়ে ঘুরিয়ে ওর মধ্যে থেকে মূল ক্রিমটা বার করে নেবো, এই সমস্ত ব্যাপার স্যাপার গুলো ইস্ট সাউথ ইস্টে দেখতে পাওয়া যাবে। তাই ইস্ট সাউথ ইস্টে আমরা কিচেন করতে পারি, ইস্ট সাউথ ইস্টে আমরা মিক্সার গ্রাইন্ডার এই সমস্ত যন্ত্রকে রাখতে পারি। বলা হয় যে কোনো এক সময় মন্থন, সমুদ্র মন্থন, সেই সময় মা লক্ষ্মী অমৃত এই সমস্ত বেরিয়ে আসছিল। তাহলে এই এই যে জায়গাটা, এই ক্ষেত্রটা, এইখানে কি হতে পারে? এখানে লংজিভিটি, এখানে বিষক্রিয়া নিরোধক ব্যবস্থা, অমৃত প্রাপ্তি, ভালো ওষুধ প্রাপ্তি, ওষুধ তৈরি করতে চাইছি এই জায়গাটাতে বসে করা, এগুলো করা যেতে পারে। খাবার দাবারের ব্যবস্থা করা, সেটা এখানে করা যেতে পারে। এরপরে আমরা চলে আসবো অগ্নি। অগ্নিকোণ হচ্ছে আমাদের এই সিস্টেম অনুযায়ী ডিরেকশন অফ ক্যাশ ফ্লো, এখান থেকে টাকা পয়সার মুভমেন্ট দেখতে পাওয়া যাবে। তাহলে খেয়াল রাখবেন, এখানে পজিটিভিটি এবং নেগেটিভিটি দুটোই কিন্তু এর মধ্যে রয়েছে। তাহলে সাউথ ইস্ট ডিরেকশনকে আমরা রেখেছি ডিরেকশন অফ ক্যাশ ফ্লো। তাহলে এই ডিরেকশনটা হচ্ছে ডিরেকশন অফ ফায়ার। তাহলে ফায়ার যে দিকটা, সেখানে আমাদের ক্ষেত্রে রয়েছে যে ক্যাশ ফ্লো দিক। তাহলে আমাদের মনে হতে পারে যে এখান থেকে যদি ক্যাশ আসে তাহলে তো টাকা নষ্ট হয়ে যাবে, কিন্তু খেয়াল রাখবেন, যখনই আমরা কোনো ইচ্ছা পূরণের জন্য যজ্ঞ করি, যখনই আমরা হোম করি, বা যখনই আমরা পুজো করি, তখন আমরা প্রদীপ জ্বালাই। প্রদীপ হচ্ছে সিম্পটম অফ ফায়ার। প্রদীপে কিন্তু আমরা আগুন সংযোগ করি, হবন, আমাদের অত্যন্ত পূর্ণ ক্রিয়া, সেটাকে আমরা করি হচ্ছে লক্ষ্মী পুজোর সময়, অন্যান্য পুজোর সময়। তাহলে এখানে বুঝতে হবে যে এই যে সাউথ ইস্ট, এটা আমাদেরকে কি দিচ্ছে?
আমাদেরকে প্রাপ্তি, ইচ্ছাপূর্তি সেটা দিচ্ছে। নাম্বার টু হচ্ছে ফায়ারকে ইউজ করা হতো সিকিউরিটির জন্য। আগেকার দিনে যখন পশু পাখিরা মানুষকে আক্রমণ করতো, তখন মানুষ গুহার মুখে একটা আগুন জ্বালিয়ে রাখতো। তাহলে সাউথ ইস্টে ফায়ার এইটা আমাদেরকে একটা এক্সট্রা প্রোটেকশন দেয়। যত রকম ওই ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট, যারা হচ্ছে ইডি, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, এরা কিন্তু সবাই ফায়ার এলিমেন্টের সঙ্গে কানেক্টেড। সাউথ ইস্ট, এই সাউথ ইস্ট আমাদেরকে দেয় প্রোটেকশন। সাউথ ইস্ট যদি স্ট্রং হয়, তাহলে আমরা পরের ডিরেকশনটাতে এর সাপোর্ট পাই। তার মানে সাউথ, সাউথ ইস্ট। তাহলে সাউথ ইস্ট ডিরেকশনটা কি ইন্ডিকেট করে? সেটা হচ্ছে ক্যাশ ফ্লো। এই কর্নারটাকে বলা হয় অগ্নিকোণ বা কর্নার অফ ফায়ার। তাহলে এই অগ্নিকোণে আমরা অগ্নি স্থাপন করতে পারি, অগ্নিকোণে আমরা এমন কিছু ব্যবস্থা করতে পারি যেখান থেকে ক্যাশ আসতে পারে। এবং এই কোণ দিয়েই যে ক্যাশ আসবে এরকম নয়, ক্যাশের দরজা অন্যদিকেও থাকতে পারে। কিন্তু ক্যাশ ফ্লো ইনট্যাক্ট রাখবার জন্য সাউথ ইস্ট কর্নারটাকে ব্যালেন্সড রাখতে হবে। আপনি তাহলে বলতে পারেন, তাহলে আমার সিন্দুকটা কি সাউথ ইস্টে রাখবো? না, সাউথ ইস্টটাকে ব্যালেন্সড রাখবো, যাতে আমার নর্থে রাখা সিন্দুকটা ভরে ওঠে। টাকার বাক্সটা আমি রেখেছি সাউথে, ঠিক আছে, কিন্তু টাকার এই বাক্সটা যাতে ভরে ওঠে, তার জন্য আমার সাউথ ইস্ট কর্নারটাকে কলুষতা মুক্ত রাখতে হবে, প্রোটেক্টেড রাখতে হবে। সাউথ ইস্টে ফায়ারটাকেই রাখবো, অগ্নিকেই রাখবো সাউথ ইস্টে। কিন্তু সেটা যদি ঠিকঠাক থাকে, তাহলে আমার যেখানে টাকা পয়সা রয়েছে, যেমন নর্থ ওয়েস্ট হচ্ছে ব্যাংকিং এন্ড সাপোর্ট, ব্যাংক থেকে টাকা এনে আমি টাকাটা সঞ্চয় করে রাখবো। তাহলে ব্যাংক থেকে টাকা আসছে, সেটা নর্থ ওয়েস্ট থেকেই আসছে, কিন্তু সাউথ ইস্টটাকেও প্রোটেক্টেড রাখতে হবে, না হলে কিন্তু ক্যাশ ফ্লোর কন্টিনিউশন থাকবে। তারপরে হচ্ছে সাউথ, সাউথ ইস্ট, এটা হচ্ছে পাওয়ার অ্যান্ড কনফিডেন্স। সাউথ, সাউথ ইস্ট, এটা হচ্ছে পাওয়ার অ্যান্ড কনফিডেন্স। সাউথ, সাউথ ইস্ট, এটা হচ্ছে পাওয়ার অ্যান্ড কনফিডেন্স। তাহলে আমি যখন প্রোটেক্টেড আছি, আমার যখন সমস্যা হচ্ছে না, আমি যখন একটা বাউন্ডারির মধ্যে রয়েছি, আমার কাছে আগুন আছে, তখন আমার কাছে পাওয়ার অ্যান্ড কনফিডেন্স এটা তৈরি হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রতে সাউথ, সাউথ ইস্ট যেটা, সেটা প্রোভাইড করবে কি এনার্জি, স্ট্রেংথ আর কর্ম উদ্দীপনা। এই যে কাজকর্ম করছি, এই যে ছুটছি, দৌড়চ্ছি, অনেক কাজ করব, এই ব্যাপারটা আমরা পাবো সাউথ, সাউথ ইস্ট থেকে। তাহলে এই ক্ষেত্রটা যদি ডিস্টার্বড হয়, এখানে যদি আমরা কোনো নেগেটিভ এলিমেন্ট পাই, তাহলে আমাদের একটা সমস্যা দেখতে পাওয়া যাবে, যে সাউথ, সাউথ ইস্টটাকে আমরা যদি ব্যালেন্স করতে না পারি, তাহলে আমাদের কনফিডেন্স ক্রমাগত কমতে থাকবে। তাহলে একজন মানুষ যদি বলে যে আমার ছেলের তো কনফিডেন্স লেভেলটা বড় কম হয়ে যাচ্ছে, তাহলে আমাকে সোজা চলে যেতে হবে, দেখতে হবে যে সাউথ, সাউথ ইস্ট এই জায়গাটাতে কিছু সমস্যা রয়েছে। হয়তো দেখা গেল এখানে প্রচুর জলের ব্যবস্থা আছে, এই যে সাউথ, সাউথ ইস্ট পোর্শনটা, এখানে জল রাখা রয়েছে, এক পাত্র জল, বা ওখানে একটা বেসিন রয়েছে, বা ওখানে একটা সিঙ্ক রয়েছে, তাহলে কিন্তু এই বাড়িতে যারা থাকে তাদের মধ্যে কনফিডেন্স লেভেল কমতে দেখতে পাওয়া যাবে। তখন আমাদের বলতে হবে যে না, এখানে সিঙ্কটাকে অফ করতে হবে, এবং এখানে জল কিন্তু তুমি রাখতে পারবে না। আর যদি এখানে দেখা যায় যে সিঙ্ক সরানো যাচ্ছে না, তাহলে ওখানে সিঙ্কের নিচ দিয়ে বাস্তু রেমেডি সেটা আমাদের করতে হবে। এরপর আমরা চলে আসবো কোথায়, সেটা হচ্ছে নেম, ফেম অ্যান্ড রেকগনিশন।
জাস্ট একটা মিনিট। নেম ফেম অ্যান্ড রেকগনিশন কে দেবে? নেম ফেম রেকগনিশন এটা আমাদেরকে দেবে সাউথ সাইড, দক্ষিণ দিক। এই দিকটাকে বলা হয় জমের দুয়ার, কিন্তু এই জায়গাটাই সাউথ দিকটাই আমাদেরকে দেবে নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি, সাস্টেইনেবিলিটি, লড়ে যাওয়ার ক্ষমতা, টিকে থাকার ক্ষমতা, স্টেবিলিটি, এগুলো দেবে সাউথ। তার জন্য আমাদের সাউথ পোর্শনটা সবসময় ব্যালেন্সড হওয়া ভীষণ ভীষণ ভাবে দরকার। দক্ষিণ দিক হচ্ছে স্থিতিশীলতার দিক, তাই দক্ষিণ দিকে আমরা অবশ্যই বেডরুম এটা করতে পারি। একই সঙ্গে সঙ্গে সাউথ কিন্তু আমাদের অনেকটাই রিল্যাক্সেশন দিয়ে থাকে। এই এই জায়গাটাতে আমরা এসে এলিয়ে পড়তে পারি, এই জায়গাটাতে আমরা নিজেদেরকে নিরাপদ বোধ করতে পারি। তার জন্য সাউথের দিকে বেশ কিছুটা স্ট্রং ক্ষেত্র এটা থাকা দরকার। দক্ষিণ দিকটা একটু বলবান থাকা উচিত। অবশ্যই দক্ষিণ দিকে বারান্দা রাখা যেতে পারে, কিন্তু সেই বারান্দা থেকে ঘরে ঢোকার পথ সেটা কিন্তু স্ট্রং রাখতে হবে, শক্তপোক্ত করে রাখতে হবে। দক্ষিণ দিকে যদি সমস্যা করা হয়, দক্ষিণ দিকে যদি ডিস্টারবেন্স থাকে, দক্ষিণ দিকে গর্ত, দক্ষিণ দিকে লিফট, দক্ষিণ দিকে বড় দরজা, এরকম যদি দেখতে পাওয়া যায়, সেই ক্ষেত্রে অনিদ্রা, ঘুম হচ্ছে না, বিশ্রাম পাচ্ছে না, সব সময় কাজ করতে হচ্ছে, কিছুতেই রেস্ট পাওয়া যাচ্ছে না, এই বিষয়গুলো দেখতে পাওয়া যাবে। দক্ষিণ দিকে টয়লেট কিন্তু মারাত্মক। অনেক মানুষের মতে দক্ষিণ দিকে টয়লেট করা যেতে পারে, কিন্তু দক্ষিণ দিকে যদি কোনো ব্র্যান্ডের টয়লেট থাকে, তাহলে সেই একাই সেই টয়লেট সমস্ত কিছু বরবাদ করে দিতে পারে। সেই টয়লেট কিন্তু কোনোভাবেই ঠিকঠাক ভাবে চলবে না। তারপরে হচ্ছে সাউথ সাউথ ওয়েস্ট। এই সাউথ সাউথ ওয়েস্ট ডিরেকশনটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, এই ডিরেকশনটা। সাউথ সাউথ ওয়েস্ট এইটাকে বলা হয় দ্য ডিরেকশন অফ ওয়েস্ট অ্যান্ড ডিসপোজাল। তাহলে যদি আপনাকে বলা হয় যে বাথরুম তৈরি করবার জন্য, টয়লেট তৈরি করবার জন্য আদর্শ স্থান কোনটা, তাহলে আমাদের কাছে একটাই কথা আসবে যে ওয়েস্ট অ্যান্ড ডিসপোজালের জন্য আদর্শ স্থান এটা হচ্ছে সাউথ সাউথ ওয়েস্ট। এছাড়া আপনারা আরো দুটো জোন পাবেন, যে জোন দুটোতে আমরা ওয়েস্ট অ্যান্ড ডিসপোজাল বা টয়লেট করতে পারি। তার মধ্যে একটা হচ্ছে ওয়েস্ট নর্থ ওয়েস্ট, আর একটা হচ্ছে ইস্ট সাউথ ইস্ট। কিন্তু আমাদের যে প্রপার ডিরেকশন সেটা হচ্ছে সাউথ সাউথ ওয়েস্ট, এটা হচ্ছে ওয়েস্ট অ্যান্ড ডিসপোজালের ডিরেকশন। হ্যাঁ, আরেকটা কি বললেন? ইস্ট সাউথ ইস্ট আর একটা? ওই যে দেখালাম, ওয়েস্ট নর্থ ওয়েস্ট গ্রে করে দিচ্ছি। তাহলে এই ক্ষেত্রটাকে আমরা আমাদের যত আবর্জনা, আমাদের যত বর্জ্য, যত নেগেটিভিটি, সেইগুলো এই জায়গাটাতে এসে ত্যাগ করবার চেষ্টা করব। তাহলে এখানে সেপটিক ট্যাঙ্ক, টয়লেট ইত্যাদি ইত্যাদি এই জায়গাটাতে করা যেতে পারে, এবং ঘরের মধ্যে যে ডাস্টবিনটা সেটাও আমাদের এই সাউথ সাউথ ওয়েস্ট এই ডিরেকশনে রাখবার চেষ্টা করতে হবে। এখানে খেয়াল রাখতে হবে সাউথ সাউথ ওয়েস্ট এই যে ডিরেকশনটা এটা হচ্ছে সাউথ আর সাউথ ওয়েস্টের মাঝখানে আছে। তাহলে সাউথ মানে হচ্ছে পিস, সাউথ মানে হচ্ছে গিয়ে বিশ্রাম, সাউথ মানে নিদ্রা। তাহলে সকালবেলা ঘুম থেকে উঠে আমরা যে কাজটা করি, সকালবেলা ঘুম থেকে উঠবার পরেই যে কাজটা করি, তাহলে সেটা কোথায় গিয়ে করব? সাউথে ঘুমিয়ে সাউথ থেকে উঠে তারপরে পশের জায়গাটাতে সেই কাজটা করব সকালবেলা উঠে। তাহলে ঘুম থেকে উঠে আমরা যখন নিজেদেরকে ক্লিয়ার করবার চেষ্টা করি, পরিষ্কার করবার চেষ্টা করি, তাহলে সাউথ থেকে ঘুম থেকে উঠে আমাদের সাউথ সাউথ ওয়েস্টে গিয়ে ওটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করবার চেষ্টা করতে হবে। সাউথ ওয়েস্ট, দক্ষিণ পশ্চিম, এই ডিরেকশনটা হচ্ছে ডিরেকশন অফ স্কিল অ্যান্ড রিলেশনশিপ। তাহলে এখানে এই সাউথ সাউথ ওয়েস্ট এইটাকে বলা হয় পিতৃস্থান। এই জায়গাটাকে কন্ট্রোল করেন পিতৃদেবরা। তাহলে সাউথ ওয়েস্ট এখানে এনার্জি যেটা রয়েছে সেটা রিলেশনশিপ এবং বাইন্ডিং এই বিষয়টাকে ইন্ডিকেট করে।
তাহলে বাড়ি পরিবার এদের মধ্যে যে বন্ডিং সেইটাকে নির্দেশ করে কে? তাকে নির্দেশ করে সাউথ সাউথ ওয়েস্ট, সরি ভুল বললাম, সাউথ ওয়েস্ট। তাহলে সাউথ ওয়েস্ট হচ্ছে আমাদের ডিরেকশন অফ রিলেশনশিপ, ডিরেকশন অফ অ্যানসেস্টার্স, ডিরেকশন অফ পিত্রস, এই সমস্ত দিক। তাহলে বাবা মাকে কোথায় শুতে দেবো? দক্ষিণ পশ্চিম দিকে। তাহলে দক্ষিণ পশ্চিম দিকটা হচ্ছে পিতৃদের স্থান। আর তাদের যদি ফটো টটো রাখতে হয় চলে যাওয়ার পরে, তাহলে সেটা কোথায় রাখবো? সেটাও সেই দক্ষিণ পশ্চিম দিকেই রেখে দেবো। এটা আমাদের খেয়াল রাখতে হবে। এবার আমাদের কিছু যন্ত্রপাতি আছে বাড়িতে, ইলেকট্রিক্যাল হ্যাকসো ব্লেড আছে বা অন্যান্য যন্ত্রপাতি আছে, যেগুলো দিয়ে মাঝে মাঝে সময় সুযোগ পেলে পরে একটু কাজকর্ম করি। তাহলে সেগুলোকেও কিন্তু এই দিকটাতেই রাখবো, কারণ এই দিকটাতে আমাদের যে স্কিল, ফাইটিং স্কিল হতে পারে, ওয়ার্কিং স্কিল হতে পারে, সেই স্কিলটা এখানে বাড়াবো। কিন্তু সেই স্কিলটা যদি এন্টারটেনমেন্ট ওরিয়েন্টেড স্কিল হয়, তাহলে চলে যেতে হবে ইস্ট নর্থ ইস্টে। সাউথ ওয়েস্ট কিন্তু এন্টারটেনমেন্টের জায়গা নয়, এখানে স্কিলের জায়গা। প্রচুর পরিশ্রম করে দক্ষতা অর্জন করেছি ভিডিও গেমে, এটা কিন্তু আমাদের সেই স্কিলে আসবে না। তারপরের যে আমাদের ডিরেকশন, সেটা হচ্ছে ওয়েস্ট অফ সাউথ ওয়েস্ট। ওয়েস্ট সাউথ ওয়েস্ট এই ডিরেকশনটা হচ্ছে এডুকেশন অ্যান্ড সেভিংস। ওয়েস্ট সাউথ ওয়েস্ট একটা ভীষণ ইম্পর্টেন্ট ডিরেকশন। আমাদেরকে বলা হয় যে বাচ্চারা পড়াশুনো করবে কোথায় বসে? উত্তর পূর্ব দিকে। কিন্তু এই উত্তর পূর্ব দিক, এই ডিরেকশনটা হচ্ছে মাইন্ড, মানসিক শান্তির দিক। মানসিক শান্তি, সেখান থেকে কম্পিটিশনে জিতবার ক্ষমতা আসবে না। পড়াশুনো করতে চাইলে পরিশ্রম করতে হবে। শান্তিতে চোখ বন্ধ করে বসে আছি, ধ্যান করছি, পড়াশোনাটা ভালো হবে না। পড়াশোনা করতে হবে কোথায় বসে? ওয়েস্ট সাউথ ওয়েস্ট। এইটা হচ্ছে অ্যাকচুয়াল ডিরেকশন অফ এডুকেশন, কারণ এখানে কি রয়েছে? প্র্যাকটিস, কন্টিনিউয়াস প্র্যাকটিস, বিদ্যাভ্যাস, অর্থাৎ বিদ্যা অভ্যাস। তাহলে বিদ্যা অভ্যাসের দিক হচ্ছে ওয়েস্ট সাউথ ওয়েস্ট। তাহলে এই দিকটাতে বসেই পড়াশোনাটা কন্টিনিউ করতে হবে। তাহলে ঘুম থেকে উঠে বলতে হবে, সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন যেন আমি ভালো হয়ে চলি। এটা কোথায় বসে বলবো? নর্থ ইস্টে। আর এইটা বলে এসে কোথায় পড়তে বসবো? ওয়েস্ট সাউথ ওয়েস্টে। মানে যদি আমরা সেভিংস বাড়াতে চাই, টাকা পয়সার মাত্রাটাকে আর একটু বাড়াতে চাই, আমাদের এই ফিনান্সিয়াল গ্রোথ চাই, টাকা পয়সা কিছুতেই জমছে না। প্রচুর মানুষ আছেন এসে বলেন হচ্ছে গিয়ে আয় তো করছি কিন্তু পয়সা জমছে না। একদল আসেন তারা আয় করছেন, পয়সাও জমছে। আর একদল আসেন তারা আয় করতে পারছেন না, পয়সাও জমাতে পারছেন না। আর একটা দল আসেন তারা বলে অনেক টাকায় আয় করছি, টাকা আসছে কিন্তু থাকছে না। এই থাকছে না দলের জন্য ওয়েস্ট সাউথ ওয়েস্ট হচ্ছে প্রপার ডিরেকশন। ওয়েস্ট সাউথ ওয়েস্ট এটা হচ্ছে তাদের জন্য প্রপার ডিরেকশন, যাদের পয়সা মোটে থাকছে না। তাহলে প্রপার্টি পেপারস, জুয়েলারি, তারপরে আমাদের এক্সট্রা কিছু ক্যাশ, সেভিংস, ক্যাশ টাকা পয়সা, সেগুলো আমরা সব ওয়েস্ট সাউথ ওয়েস্টে রেখে দেবো। ওয়েস্ট সাউথ ওয়েস্টে যদি কোনো নেগেটিভ জিনিস থাকে, যেমন টয়লেট রইল, তাহলে বাড়িতে বাচ্চা বসে যত পড়াশোনাই করুক না কেন, তার ক্ষেত্রে সেই সাকসেস আসবে না।
আমরা বলি নর্থ ইস্টে টয়লেট রয়েছে, নর্থ ইস্টের টয়লেটের কোনো রেমেডি নেই, ভয়ঙ্কর বাজে একটা ব্যাপার হয়ে গেল। ঠিক তেমনি ভাবে ওয়েস্ট সাউথ ওয়েস্টেও যদি টয়লেট থাকে, বলা হয় পশ্চিম দিকে টয়লেট করা যাবে, তাহলে ওয়েস্ট সাউথ ওয়েস্টে যদি টয়লেট থাকে তাহলেও কিন্তু ডিস্টারবেন্স চলে আসবে। এবার হচ্ছে ওয়েস্ট। তাহলে পড়াশুনো তো করলাম, পড়াশোনার রেজাল্ট কোথায় গিয়ে পাবো? ওয়েস্টে। তাহলে এখানে কি পাবো? গেইন অ্যান্ড প্রফিট। এটা হচ্ছে মেটেরিয়ালিস্টিক গেইন। এখানে কিন্তু সাধনা হবে না। এখানে যেটা হবে সেটা হচ্ছে ব্যবসা, ব্যবসার টাকা পয়সা এখান থেকে আসবে। এখানে প্রচুর পরিশ্রম করতে পারে মানুষ। এখানে গ্রোথ, স্যাটিসফ্যাকশন, ডেভেলপমেন্ট, নলেজ, উইজডম, সিকিউরিটি, প্রফিট, অ্যাচিভমেন্ট, এই সমস্ত বিষয় আমরা দেখতে পাবো। ওয়েস্টে যে কোনো মানুষ উইদাউট বিং টায়ার্ড, সে খেটেই যাবে, খেটেই যাবে, খেটেই যাবে, প্রচুর পরিশ্রম করবে ওয়েস্টে থাকা একজন মানুষ। এরপরে আমাদের যে ডিরেকশনটা, সেটা হচ্ছে ওয়েস্ট নর্থ ওয়েস্ট। ওয়েস্ট নর্থ ওয়েস্ট এই ডিরেকশনটা হচ্ছে স্ট্রেস অ্যান্ড ডিপ্রেশন। এইখানে আমাদের প্রচুর কষ্ট, দুঃখ, অশান্তি, গ্লানি, ভালো লাগছে না, এই সমস্ত ব্যাপারগুলো দেখতে পাওয়া যাবে। তাহলে ওয়েস্ট নর্থ ওয়েস্ট এই ডিরেকশনটাকে কিন্তু আমরা আর খুব একটা পজিটিভ ডিরেকশন বলতে পারছি না। ওয়েস্ট নর্থ ওয়েস্ট এই ডিরেকশনে আমরা কোনোভাবেই কিচেন বা এই জিনিসপত্র এগুলো করব না, কারণ তাহলেই আমাদের স্ট্রেস, ডিপ্রেশন এগুলো ক্রমাগত বাড়তে দেখতে পাওয়া যাবে। আর এইখানে যারা থাকবেন তাদের মধ্যে নিজেদের ভালো থাকা, এটা নিয়ে বিরাট সমস্যা আসবে। তাদের মনের মধ্যে সবসময় অ্যাংজাইটি, স্ট্রেস, ল্যাক অফ সাকসেস, কষ্ট, ভালো লাগছে না, এই সমস্ত বিষয়গুলো বাড়তে দেখতে পাওয়া যাবে। এই যে ওয়েস্ট নর্থ ওয়েস্ট জায়গাটা, এইখানটাতে মানুষের মন খুব পীড়িত হয়। তাই আমরা কখনোই এখানে বসার ঘর, টিভির ঘর, বসে আনন্দ করার ঘর এইগুলো রাখবো না। যাদের বাড়ির মধ্যে যারা এই ওয়েস্ট নর্থ ওয়েস্টই থাকেন, তারা একটু বিষাদগ্রস্ত হয়ে থাকেন। তাহলে যদি কোনো একজন মানুষ তিনি ডিপ্রেশনের পেশেন্ট থাকেন, তাকে আমরা এখানে রাখবো না, তাকে আমরা নিয়ে চলে আসবো এই জায়গাটায়। কোন জায়গাটায় বলুন তো? ইস্ট নর্থ ইস্ট। এই জায়গাটা হচ্ছে পজিশন অফ ফান অ্যান্ড এন্টারটেনমেন্ট। তাহলে ওয়েস্ট নর্থ ইস্টে যেখানে মনের মধ্যে দুঃখ, দুঃখ আর দুঃখ রয়েছে, তাদেরকে আমরা সরাসরি এই জায়গাটায় নিয়ে আসব। নিয়ে এসে ইস্ট নর্থ ইস্টে চলে আসব। ইস্ট নর্থ ইস্টে নিয়ে এসে আমরা এখানে খুঁজবার চেষ্টা করব কি? আমরা এখানে খুঁজবার চেষ্টা করব আনন্দ এবং পরিতৃপ্তি। তারপরে হচ্ছে আমাদের অসাধারণ একটা দিক, সেটা হচ্ছে নর্থ ওয়েস্ট। এই নর্থ ওয়েস্ট ডিরেকশনটা হচ্ছে ব্যাংকিং অ্যান্ড সাপোর্ট। ব্যাংকিং এবং সাপোর্ট এই বিষয়টাকে দেবে কে? দেবে নর্থ ওয়েস্ট। এই ডিরেকশনটা আমরা পাবো, বা এখানে আমরা যে সাপোর্টটা পাবো সেটা হচ্ছে ব্যাংকিং অ্যান্ড ফিনান্স ওরিয়েন্টেড। অর্থাৎ এখানে আমরা যে টাকা পয়সা লোন নিতে চাইবো বা লোন নেওয়ার চেষ্টা করব, সেটা কিন্তু আমরা পাবো থেকে, সেটা আমরা পাবো নর্থ ওয়েস্টের থেকে। তাহলে নর্থ ওয়েস্ট হচ্ছে আমাদের এমন একটা জোন যেখানে আমরা পাবো লোন, সাপোর্ট, টাকা পয়সা, এই সমস্ত বিষয়গুলো আমরা ওখান থেকে সুন্দরভাবে পেয়ে যাবো। তাহলে নর্থ ইস্ট আমরা বুঝে গেলাম, নর্থ ওয়েস্ট, সরি, নর্থ ওয়েস্ট আমরা বুঝলাম।
তাহলে এইখানে মেটেরিয়ালিস্টিক সাপোর্টের জন্য এটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। এখানে আমরা কুল দেবতার ছবি রাখতে পারি। এই জায়গাতে আমরা এমন কোন দেবদেবী যেখান থেকে আমরা টাকা পয়সা পেতে পারি সেগুলো রাখতে পারি। যা এখানে যদি আমরা লেবার বা আহ আমাদের কাজের লোকেদের থাকার জায়গা করি, তাহলে দেখতে পাওয়া যাবে এখানে জিনিসপত্র নষ্ট হচ্ছে, কন্টিনিউয়াসলি ঠিকঠাক হচ্ছে না। এই নর্থ ওয়েস্ট ডিরেকশনটাকে যদি বাস্তু ডিফেক্ট দেখতে পাওয়া যায়, তাহলে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন টাকা টাকা পয়সা নিয়ে যায়, কিন্তু তারা আর টাকা পয়সা কিছুতেই ফেরত দিতে চায় না। তাদের টাকা পয়সা দেওয়ার ক্ষেত্রে একটা অদ্ভুত অনীহা কাজ করতে দেখতে পাওয়া যায়, যে ওর টাকা আর কেন ফেরত দিতে যাব। এবার খেয়াল রাখতে হবে, এই যে জায়গাটা এই নর্থ ওয়েস্ট, এখানে দুটো দিক আছে, একটা হচ্ছে ওয়েস্ট নর্থ ওয়েস্ট, এখানে হচ্ছে ডিটক্সিফিকেশন, এই জায়গাটা হচ্ছে নির্বিষ্করণ। এখানে আমাদের ওই ডিপ্রেশন অ্যাংজাইটি এগুলো এখানে কাটানোর ব্যবস্থা করা দরকার। এই জায়গাটাকে একটু বেশ ফ্রি 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 রাখার দরকার। এখানে আমরা টয়লেট করতে পারি, আমাদের যত অ্যাংজাইটি সেগুলো আমরা ত্যাগ করবো এখানে। তাহলে এই ডিরেকশনটা হচ্ছে ডিরেকশন অফ ডিটক্সিফিকেশন। আর তার ঠিক পরে নর্থ ওয়েস্ট, এই দিকটা হচ্ছে সেক্স অ্যান্ড অ্যাট্রাকশন, অর্থাৎ স্বামী স্ত্রী যারা নতুন বিয়ে টিয়ে করেছে তারা এই জায়গাটাতে থাকবে। তাহলে এই জায়গাটা একটু পিঙ্ক করে দিই। এই যে ডিরেকশনটা, এটা হচ্ছে দ্য ডিরেকশন অফ সেক্স অ্যান্ড অ্যাট্রাকশন। তাহলে এই জায়গাটাতে নতুন নববিবাহিত দম্পতি তাদের আমরা থাকবার জায়গা করতে পারি। এখানে কিন্তু তাদের মধ্যে সেক্স অ্যান্ড অ্যাট্রাকশন এটা বাড়তে দেখতে পাওয়া যাবে। নব দম্পতিদের সাউথে করা যাবে না? নবদম্পতিরা সাউথেও থাকতে পারবে, কিন্তু সাউথটাতে হচ্ছে গিয়ে যারা স্টেবল রয়েছেন তাদের থাকার জায়গা। নবদম্পতির জীবনে অনেক রকম পরিবর্তন আসবে, তারা তাদের মুডের পরিবর্তন আসবে, রোমান্স থাকবে, আনন্দ থাকবে, ভালো লাগা থাকবে, রেসপন্সিবিলিটি কম থাকবে। কিন্তু সাউথে আসলে পরে রেসপন্সিবিলিটির পাহাড় তাদের উপরে চাপবে। আর এই রেসপন্সিবিলিটি, দায়িত্ব, কাজ, কর্ম, কর্তব্য ইত্যাদি ইত্যাদি মেশাতে গিয়ে তাদের যে প্রেম ভালোবাসা ইত্যাদি নষ্ট হতে দেখতে পাওয়া যাবে। তাই নর্থ নর্থ ওয়েস্টে আমরা চেষ্টা করব নবদম্পতিকে রাখবার। আর সেখানে যদি আমরা তাদেরকে রাখি, তাহলে তাদের মধ্যে ফিজিক্যাল অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে, দুজনের মধ্যে অ্যাট্রাকশন বেশি আসবে, দুজন দুজনের দিকে মুখ ঘুরিয়ে শুয়ে থাকবে, এই সমস্ত দেখতে পাওয়া যাবে। তাহলে এই হচ্ছে আমাদের 16টা ডিরেকশনের বিষয়। এবার আমাদের এলিমেন্ট গুলোকে একটু বুঝতে হবে। তাহলে প্রথম আমাদের হচ্ছে ওয়াটার এলিমেন্ট। ওয়াটার এলিমেন্ট কোথা থেকে শুরু হচ্ছে? নর্থ নর্থ ওয়েস্ট থেকে। তাহলে আমি একটু ব্লু কালার করে দিচ্ছি। তাহলে এখান থেকে আমার শুরু হচ্ছে ওয়াটার এলিমেন্ট। নর্থ নর্থ ওয়েস্ট, নর্থ এটাও ওয়াটার এলিমেন্ট, নর্থ নর্থ ইস্ট এটাও ওয়াটার এলিমেন্ট, এবং নর্থ ইস্ট এটাও ওয়াটার এলিমেন্ট। তাহলে এই যে স্প্যানটা এইখান থেকে শুরু করে এই পর্যন্ত, এটা হচ্ছে ওয়াটার এলিমেন্ট। এবার ইস্ট নর্থ ইস্ট, এই যে ইস্ট নর্থ ইস্ট থেকে শুরু হলো এয়ার এলিমেন্ট। এবার এই এয়ার এলিমেন্টটাকে আমি একটু কি কালার করবো, এই কালারটা। এইটা খান থেকে শুরু হলো আমার এয়ার এলিমেন্ট, ইস্ট নর্থ ইস্ট, ইস্ট আর ইস্ট সাউথ ইস্ট। এবার চলে এলো আমার ফায়ার এলিমেন্ট। ফায়ার এলিমেন্ট সাউথ ইস্ট থেকে শুরু, সাউথ ইস্টে ফায়ার এলিমেন্ট, এখানেও ফায়ার এলিমেন্ট সাউথ সাউথ ইস্ট। এই পর্যন্ত এই যে স্প্যানটা সাউথ ইস্ট, সাউথ সাউথ ইস্ট আর সাউথ, এই পর্যন্ত হচ্ছে আমার এলিমেন্ট। এটা হচ্ছে পিঙ্ক, পিঙ্ক মানে হচ্ছে এটা ফায়ার এলিমেন্ট, আগুন। এরপরে আমার আর্থ এলিমেন্ট। আর্থ এলিমেন্ট হচ্ছে
সাউথ সাউথ ওয়েস্ট আর সাউথ ওয়েস্ট, এইটুকু আমার আর্থ এলিমেন্ট। তারপরে এখান থেকে আমার স্পেস এলিমেন্ট, তাহলে স্পেস এলিমেন্টটাকে আমি একটু হালকা গ্রিনিশ করে, এইটা হচ্ছে আমার স্পেস এলিমেন্ট। তাহলে আমাদের পাঁচটা তত্ত্ব, জল তত্ত্ব নর্থ নর্থ ওয়েস্ট থেকে শুরু হবে, তাহলে উপরের দিকটা উত্তর থেকে একদম উত্তর উত্তর পশ্চিম থেকে শুরু করে একদম উত্তর পূর্ব পর্যন্ত জল তত্ত্ব। তারপরে আমার রইল কি, বায়ু তত্ত্ব। বায়ু তত্ত্ব কোথা থেকে, ইস্ট নর্থ ইস্ট থেকে ইস্ট সাউথ ইস্ট পর্যন্ত বায়ু তত্ত্ব। তারপরে চলে এলো অগ্নিতত্ত্ব, দক্ষিণ পূর্ব থেকে শুরু করে দক্ষিণ পর্যন্ত। তারপরে চলে এলো পৃথ্বী তত্ত্ব, দুটো জায়গাতেই রয়েছে, সাউথ সাউথ ওয়েস্ট আর সাউথ ওয়েস্ট। আর তারপরে পুরোটা বলতে ওয়েস্ট সাউথ ওয়েস্ট, ওয়েস্ট ওয়েস্ট নর্থ ওয়েস্ট এবং নর্থ ওয়েস্ট, এই পুরোটা রইল কি, এই পুরোটা হলো আমার আকাশ তত্ত্ব। এবার মজার জিনিসটা হচ্ছে, এই পুরো বাড়িটার মধ্যে পুরো জায়গা প্রত্যেকটা তত্ত্ব এরা সবাই কম্প্যাটিবল কালের সঙ্গে। কালার যদি আমরা বলি, এদের কমন কালার হচ্ছে অফ হোয়াইট, সব জায়গাতেই অফ হোয়াইট করা যেতে পারে, সব জায়গাতে আমরা অফ হোয়াইট এই কালারটা ব্যবহার করতে পারি। এবার আপনাদের একটু লিখে নিতে হবে ওয়াটার এলিমেন্ট, তার যে কালার, তার মেইন কালার হচ্ছে ব্লু, তার সঙ্গে আমরা ব্ল্যাক সিলভার হোয়াইট গ্রে ইউজ করতে পারি। তাহলে এখানে দেওয়ালের রং কি হবে, দেওয়ালের রং হবে ব্লু হোয়াইট অথবা অফ হোয়াইট, গ্রে সিলভার করা যেতে পারে। আর ওখানে আমাদের কিন্তু কোনো দিকে ব্ল্যাক কালার দেওয়ালে ইউজ করব না, কোনো ডিভাইস যদি আমরা রাখি তাহলে আমরা ব্ল্যাক কালারের ডিভাইস রাখতে পারবো। তাহলে ওয়াটার এলিমেন্টের সঙ্গে যাবে ব্লু, ব্ল্যাক, সিলভার, হোয়াইট, গ্রে। এয়ার এলিমেন্ট ইস্ট নর্থ ইস্ট, ইস্ট এবং ইস্ট সাউথ ইস্ট, সেখানকার কালার হচ্ছে গ্রিন, ব্রাউন, ব্লু, ব্ল্যাক। গ্রিন, ব্রাউন, ব্লু, ব্ল্যাক, মানে এই যে অংশটা, এখানে আমাদের হবে গ্রিন, ব্রাউন, ব্লু এবং ব্ল্যাক। ফায়ার এলিমেন্টের জন্য রেড ওরিয়েন্টেড কালার, এখানে আমাদের যাবে অরেঞ্জ, পিঙ্ক, এখান থেকে এই ফায়ার এলিমেন্ট, এখান থেকে যাবে অরেঞ্জ, পিঙ্ক, রেড, মারুন, ব্রাউন এবং গ্রিনও যাবে, কিন্তু এখানে আমরা চেষ্টা করব রেডিশ কালারের প্রাধান্য দিতে। আর্থ এলিমেন্টের কালার হচ্ছে ইয়েলো আর গোল্ডেন, এটুকু হচ্ছে আর্থ এলিমেন্ট, এখানকার কালার হচ্ছে ইয়েলো অ্যান্ড গোল্ডেন। লাস্ট হচ্ছে স্পেস এলিমেন্ট, এখান থেকে এতটা, এই স্পেস এলিমেন্টের কালার হচ্ছে সিলভার, হোয়াইট, গ্রে, ইয়েলো এবং গোল্ডেন। আপনারা সবসময় অফ হোয়াইট কালারকে যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন। যদি অন্য কোনো কালার ইউজ করা না যায়, সেই ক্ষেত্রে অফ হোয়াইট দিয়ে সব জায়গাকেই আমরা অল্প বিস্তর ব্যালেন্স করতে পারি। তাহলে স্পেস কালারটা একবার বলবেন? হ্যাঁ স্যার, আকাশ হ্যাঁ, তত্ত্বটা আর একবার বলুন। স্পেস কালার যেটা, সেটা হচ্ছে সিলভার, হোয়াইট, গ্রে, ইয়েলো, গোল্ডেন। ইয়েলো আর গোল্ডেন তো একই কালার, তো ইয়েলো গোল্ডেন আমরা ইউজ করতে পারবো স্পেসের দিকে। আবার আর্থ এলিমেন্ট ওরাও কিন্তু ইয়েলো গোল্ডেন এটা চলবে। মোটামুটি আমরা বিষয়টা সম্পর্কে একটা বেসিক ধারণা পেলাম, সেটা হচ্ছে 16টা জোন কোন দিকে কিভাবে থাকে। তাহলে এই 16টা জোন সম্পর্কে আমরা পড়লাম। এর পরের দিনে আমরা চেষ্টা করব 32টা দ্বার সম্পর্কে পড়াশোনা করবার। তাহলে 16 জোন এটা আমরা আইডেন্টিফাই করতে পারলাম। এবার এইটা যখন আমরা ক্যালকুলেট করব, তখন কিন্তু আমাদের একটা ব্রহ্মস্থান ধরে নিতে হবে, আর সেই ব্রহ্মস্থান থেকে আমাদের এই ক্যালকুলেশনটাকে প্রপার ওয়েতে করতে হবে, এটা বুঝেই কিন্তু করতে হবে।
হ্যাঁ, ক্লাসটি অসাধারণ ছিল। ধন্যবাদ। আচ্ছা, এইবার আমাদের কয়েকটা জিনিস একটু বুঝতে হবে। যদি আপনি প্রপার ব্রহ্মস্থান আইডেন্টিফাই না করতে পারেন, আপনাদেরকে আমি ব্রহ্মস্থান আইডেন্টিফাই করা দেখিয়েছি, আপনাদের কি সেটা মনে আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, ক্লাসটি রয়েছে। কি করে করিয়েছি? আমি ব্রহ্মস্থানটা ক্যালকুলেট করে দেখিয়ে দিচ্ছি। আমি জানি মনে নেই, তবুও না হচ্ছে স্যার, গিয়ে পিচ বোর্ডের উপর ইয়েটা সাটিয়ে আপনি বলেছিলেন দুটো সুতো ঝুলিয়ে। তাহলে আমি এই ছবিটাকে কপি করি, কপি করে আমি ব্রহ্মস্থানটা কি করে ক্যালকুলেট করতে হবে দেখিয়ে দিই। তাহলে আমাদের কোথায় যেতে হবে? আমাদেরকে যেতে হবে জিওজেব্রা ক্লাসিক। আমি একটু শেয়ার করে দিই। এইটা হচ্ছে আমার জিওজেব্রা ক্লাসিক। তাহলে এই জিওজেব্রা ক্লাসিককে নিয়ে আমার প্রথম কি করতে হবে, সেটা হচ্ছে এই গ্রাফটাকে উঠিয়ে দিতে হবে, আর এই গ্রিডটাকে উঠিয়ে দিতে হবে। উঠিয়ে দিলাম। এবার আমার কাছে রয়েছে জিওজেব্রা ক্লাসিকের পুরোটা। তাহলে এবার আমি কি করবো, এখানে পেস্ট করে দেবো। তাহলে এই হচ্ছে আমার বাড়ি। আমার ব্রহ্মস্থান বার করতে হবে। তাহলে আমি কি করব, আমি এখানে পলিগন নিয়ে দেবো। তাহলে পলিগন নিয়ে আমি এটাকে পলিগন বানাবো। এখান থেকে আমার পলিগন শুরু হলো। পরিষ্কার দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। তাহলে এই পলিগন আমি বানাচ্ছি, শুধু জাস্ট ক্লিক করে করে যাচ্ছি, তাতে পলিগন তৈরি হয়ে যাবে। পলিগন অপশনটা নিতে হবে, জিওজেব্রা খুলে আপনারা একটু দেখবেন, তাহলে বুঝতে পারবেন। এখান থেকে আমরা আসলাম, এখানে ডবল ক্লিক করলে পলিগন কমপ্লিট হয়ে যাবে। এই যা, কি হলো? আপনারা দেখুন একটা নাম তৈরি হতে হতে যাচ্ছে, প্রত্যেকটা লাইনে একটা করে নাম বাড়ছে। এই আমার পলিগন হয়ে গেছে। এই পলিগনটার নাম হচ্ছে পলি 1। এই যে দেখুন এখানে একটা পলিগন তৈরি হয়েছে, যার নাম হচ্ছে পলি 1। এবং এই পলিগনটার এরিয়া হচ্ছে 25.13 বর্গ সেন্টিমিটার বা বর্গ একক। তাহলে এর নাম হচ্ছে পলি 1। তাহলে আমাকে কি করতে হবে, আমাকে এই পলি 1 এর সেন্ট্রয়েড ক্যালকুলেশন করতে হবে। তাহলে আমি লিখি ইনপুটে কি, সেন্ট্রয়েড। এই যে সেন্ট্রয়েড একটা অপশন আছে, সেন্ট্রয়েড পলিগন লিখবো। সেন্ট্রয়েড এখানে লিখবো সিম্পলি পলি 1। পলি 1 POLY, পলি 1 লিখলে পরেই হবে। ওই যে দেখুন এস বলে একটা সেন্ট্রয়েড বানিয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছেন একটা এস চলে এসছে, এই যে এস, হ্যাঁ এই স্যার। যে এস। তাহলে এইটা হচ্ছে একটি ব্রহ্মস্থান। এই পুরো পলিগন, এই পুরো বাড়িটার ব্রহ্মস্থান হচ্ছে এটা। তাহলে আমরা ব্রহ্মস্থান পেয়ে গেছি। এবার এখানে কম্পাসটা রাখবো, রেখে আমরা কি করব, আমাদের প্রথম কাজ হচ্ছে এইখানে কম্পাসটা রেখে একটা উত্তর দিক বানানো। তাহলে এবার আমার কাছে বাড়ির প্ল্যান আছে, প্রপার উত্তর দিকটা আমি বার করে নেব। বার করে নিয়ে তারপরে আমি কাজ করব। তাহলে কিভাবে কাজ করব একটুখানি দেখিয়ে দিই। আমাদের বাস্তুর যে সফটওয়্যার আছে, তাতে এত জটিলতা নেই। তাতে এই সমস্ত জটিলতা বাদ দিয়েই ব্যাপারগুলোকে করে দেওয়া হয়েছে, কিন্তু আপনারা শিখুন। এই বাড়িটাতে এসে আমরা প্রপার উত্তর দিকটাকে আইডেন্টিফাই করবো। ধরে নিচ্ছি এটা উত্তর দিক নয়, আমাদের ধরে নিচ্ছি উত্তর দিক অন্য এক। ডিরেকশন গুলোকে উড়িয়ে দিই। এই দিকটা হচ্ছে উত্তর।
আমরা দেখলাম যে আমাদের কম্পাস এরকম স্যার ভাবে, এটা কি বাড়ির প্ল্যানের উপরে করব যেটা আপনি করলেন স্যার? হ্যাঁ বাড়ির প্ল্যানের উপরেই তো করতে হবে, তাছাড়া কিছু করবে না। হুম। এই হচ্ছে উত্তর দিক পেলাম, ঠিক আছে, এই উত্তর দিক পেলাম। এবার আমাকে কি করতে হবে, বাস্তু স্কেল ইউজ করতে হবে। আচ্ছা, আমাদের এটা একটু চেঞ্জ করতে হবে, স্ক্রিন শেয়ারিংটাকে চেঞ্জ করে। এই যে আমি হচ্ছে কি উত্তর দিক পেলাম, এইটা হচ্ছে আমার উত্তর দিক, আমি দেখলাম যে আমার কম্পাস থেকে এইটা এইটা হচ্ছে উত্তর দক্ষিণ, হতেই পারে উত্তর দক্ষিণ এরকম। তাহলে এইটা হচ্ছে আমার নর্থ, আর এটা হচ্ছে সাউথ। ব্যাস হয়ে গেল। এবার এই নর্থ আর সাউথকে আমরা যে এই মুহূর্তে আইডেন্টিফাই করে নিতে পারলাম, এবার আমাদের একটা স্কেল আছে, সেই স্কেলটার নাম হচ্ছে বাস্তু কম্পাস। এই হচ্ছে বাস্তু কম্পাস। তাহলে এই বাস্তু কম্পাসটাকে এর উপরে বসিয়ে দেব, বসিয়ে আমরা প্রত্যেকটা পয়েন্টকে দাগ দিয়ে দেবো, যে এখান থেকে কতটা নর্থ জোন পড়ছে। এখানে জোনগুলোর ডিভিশন আছে, খালি নর্থ এইটাকে ব্রহ্মস্থানে বসিয়ে দেবো। এটাকে ব্রহ্মস্থানে বসিয়ে ঘুরিয়ে নর্থটাকে নর্থের সঙ্গে মিশিয়ে বাকি জোনগুলোকে দিয়ে দেবো, দাগ দিয়ে ভাগ ভাগ করে দেবো, ঠিক আছে। তাহলে আমরা জোনগুলোকে পেয়ে যাব, তারপরে কোন জোন কতটা জায়গাতে রয়েছে বা কোন জোনের এরিয়া কতটা, সেখানে কি ফার্নিচার রাখা রয়েছে, সেখানে কি কালার রাখা রয়েছে, সেগুলোকে আইডেন্টিফাই করব, করে আমরা তারপরে বলবো যে এটা ভালো বা এটা ঠিক করেছো, এটা ঠিক করোনি, এটা ভুল হয়েছে। এইভাবে আমরা বার করব। এবার মোটামুটি পরিষ্কার হলো ব্যাপারটা কিছুটা। হ্যাঁ স্যার। তাহলে হ্যাঁ এরপরে স্যার। আমাদের এই এই ক্লাসগুলো কিন্তু একদম প্র্যাকটিক্যাল ক্লাস। এই জোন আঁকা, ব্রহ্মস্থান ক্যালকুলেশন করা, এই ব্যাপারগুলো কিন্তু আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি শিখতে হবে। আহ অহনার বাড়িতে অহনার প্ল্যানের উপরে আমরা ব্রহ্মস্থান ক্যালকুলেশন করেছি, অহনা দেখেছে, কিন্তু ওই সময় কি কিছু বুঝতে পারা গেছে যে কিভাবে আমরা করলাম বা কিভাবে আমি ডিরেকশন গুলোকে বার করলাম? এটা একদম হাতে কলমে করে দেখতে হবে, তখনই কিন্তু একমাত্র আমরা শিখতে পারবো প্রপার ওয়েতে। হ্যাঁ স্যার, আমি দেখলাম তো, ভালোই লেগেছে আমার। না, ভালো লাগার কোনো দাম নেই। না না, আমি শিখতে পেরেছি। শিখতে পেরেছি বললেও আমি শুনবো না। আমার সামনে বসে যখন একটা করে দেখিয়ে দিতে পারবে, তখন আমি বলবো যে না, শিখতে পেরেছে। আচ্ছা। তাহলে যাই হোক, আজকে আমাদের পড়াশোনা এই পর্যন্তই। এবার এই যে জোনগুলো, এই জোনগুলোতে আমরা কি কি করতে পারি, তার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কি কি করতে পারি না, কি কি করলে পুরো ঘেটে যাবে, এইগুলোকে মাথায় রাখা এবং তত্ত্ব অনুযায়ী সেগুলোকে বোঝা। তার জন্য আমাদের আরেকটু পড়াশোনা করতে হবে, আমরা সেটা করব ধরে ধরে। এর পরের দিনকে আমরা দুয়ারগুলো পড়বো। এই প্রত্যেকটা জোনে আমরা দুটো করে দুয়ার পাবো, এবং সেই দুয়ারগুলোর মধ্যে কোনোটা পারমিসেবল আর কোনোটা পারমিসেবল নয়, সেগুলো আমরা বুঝবার চেষ্টা করব। সেটা করলে পরেই আশা করা যায় ব্যাপারগুলো ঠিকঠাক হবে। তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। আচ্ছা স্যার। শুভরাত্রি সবাইকে। শুভরাত্রি স্যার। শুভরাত্রি স্যার। শুভরাত্রি, সবাই খুব ভালো থাকবেন, গুড নাইট, পরের দিন কথা হবে। আর ভিডিওটা আমি আজকেই পোস্ট করে দিচ্ছি, তা আগের দিনের ভিডিওটা এক্ষুনি